আজকে আমরা ক্লাস 11 এর গ্র্যাভিটেশন যে চ্যাপ্টার বা মহাকর্ষ চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের একটু রিভাইজ করব। তো আমার চ্যানেলে গ্র্যাভিটেশন চ্যাপ্টারের ছোট ছোট 10টা ভিডিও আছে, তো সেগুলোতে সম্পূর্ণ চ্যাপ্টারটা একবার পড়ানো আমি পড়িয়েছি তোমাদের সুবিধার্থে আমি চ্যাপ্টারটা একবার রিভাইজ করিয়ে দিচ্ছি। তারপরে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম দেখব। তো এই রিভিশনটা দরকার, কারণ তোমাদের যাতে সুবিধা হয় নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে। তো মহাকর্ষে প্রথম আমরা যেটা পড়ি, মহাকর্ষ মানে কি, যখন মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, সেটা ক্ষুদ্র দুখানা বস্তুকণা হোক বা বৃহৎ আকৃতির গ্রহ উপগ্রহের মধ্যে যে বলটা কাজ করে সেটাই হলো মহাকর্ষ। তো মহাকর্ষ যে বিস্তৃতি সেটা অন্যান্য ফিল্ডের মতনই অসীম দূরত্ব পর্যন্ত, মানে কোনো ভর থেকে শুরু করে তাকে ঘিরে তার অসীম দূরত্ব পর্যন্ত দ্বিতীয় কোনো ভরের যদি নিয়ে আসা হয় সেখানে একটা ফোর্স কাজ করবে, বল। তো প্রথম যেটা আমাদের দেখতে হবে, তো দুটো ভরের মধ্যে কত পরিমাণ বল কাজ করে সেটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, সেখান থেকে আমরা দেখে নেব। তো নিউটনের প্রথম যেটা আমাদের আছে, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন বা নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনস লস আমরা পড়েছি আমাদের কাইনেমেটিক্স এবং মেকানিক্স এর ক্ষেত্রে লস পড়েছি নিউটন ল। তো গ্র্যাভিটেশনের ক্ষেত্রে লটা কেমন, তো এটা বলছে যে কোনো দুটো বস্তুকণা কোন একটা অবজেক্ট যদি ভাবি, কোন একটা অবজেক্ট ভাবলে তার সমগ্র ভরটা তার একটা সেন্টারে নিহিত আছে, এই পয়েন্টটা। তো এই পয়েন্টের রেসপেক্টে এই বস্তুটাকে ভাবা হচ্ছে কি পয়েন্টে টোটাল মাসটা কনসেন্ট্রেট করে আছে। তো এই বস্তু পয়েন্টের বলা হচ্ছে পয়েন্ট অবজেক্ট। যে কোনো বস্তুকে আমরা পয়েন্ট অবজেক্ট বা বিন্দু বস্তু হিসেবে কল্পনা করি। সমগ্র ভরটা কোথায় নিহিত আছে, তার যে কেন্দ্র সেখানে। তো এরকমই একটা বস্তু, দুটো বস্তু আছে পরস্পর, তাদের মধ্যে ব্যবধান আর দূরত্বে অবস্থান করছে। তো প্রথম বস্তুর ভরটা ধরলাম m1, দ্বিতীয় বস্তুর ভর ধরলাম m2। তাহলে দুটো বস্তু পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করবে সেটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ বা বক্তব্য। সেটা কি বলছে, যে দুটো বল কাজ করে সেই বল দুটো ভরের গুণফলের সমানুপাতিক, এবং যেটা মহাকর্ষ বল গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স বা মহাকর্ষীয় আকর্ষণ বল, মহাকর্ষীয় আকর্ষণ বলটা কি, প্রপোর্শনাল টু m1 m2 এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু r স্কয়ার, মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং ভরের গুণফলের সমানুপাতিক, এবং তারা পরস্পরকে নিজেদেরকে আকর্ষণ করছে। ধরো যদি এই প্রথম বস্তুটা এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে 1 নম্বরটা 2 নম্বরটাকে নিজের দিকে টানছে, 2 এর উপর 1 এর একটা বল, আবার 2টা 1 কে টানছে, তাহলে 1 এর উপর 2 এর উপর বল। দুটো বলের মান এবং অভিমুখ কিন্তু বিপরীত, কিন্তু মান বলছি অভিমুখটা বিপরীত কিন্তু মানটা সমান। তাহলে এই ফোর্সের মানটা কত হবে, এই দুটোকে যদি কম্বাইন করি, F equals to some constant g m1 m2 by r square। ওকে, এটাই ছিল নিউটনের মহাকর্ষ সূত্র। এবং ডিরেকশন মনে রাখতে হবে, যে ভরের সাপেক্ষে ভাববো তার কেন্দ্রের দিকে। যদি কোনো একটা ভরের সাপেক্ষে ভাবি, এই ভরটার জন্য যদি কোনো একটা বিন্দুর উপর এখানে ফোর্স কত, তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করবে, তার কেন্দ্রের দিকে, সেন্ট্রাল ফোর্স, কেন্দ্র বরাবর কাজ করবে ফোর্সের অভিমুখটা। যেমন যদি বলি আমরা, এটা বললাম ধরো A পয়েন্ট, এটা B পয়েন্ট, এর কেন্দ্রটা A, এটা B, তাহলে F21 মানে কি, দ্বিতীয় বস্তুর উপর প্রথম বস্তু দ্বারা প্রযুক্ত
মহাকর্ষ বল। আমি একটা লিখে দিলাম। সিমিলারলি তাহলে F12 টা হবে প্রথম বস্তুর উপর দ্বিতীয় বস্তু দ্বারা, তাহলে বলটার মান কত হবে? মানটা হবে তাহলে F21 টাকে আমরা লিখব G m1 m2 বাই r স্কয়ার। ডিরেকশন কোন দিকে? নিচের দিকে টানছে, তাহলে B থেকে এর দিকে, দ্যাট ইজ B A ক্যাপ। সিমিলারলি একের উপর 2 যে বলটা প্রয়োগ করছে, মানে প্রথম বস্তুর উপর দ্বিতীয় বস্তু F12, তাহলে G m1 m2 বাই r স্কয়ার। বলের মানটা সমান, ডিরেকশনটা কোন দিক থেকে? 2 এর দিকে, তাহলে 1 থেকে 2 মানে AB ক্যাপ। ওকে, তাহলে এটাকে আমরা আরেকটা ফর্মুলা লিখতে পারি, G m1 m2 বাই আমাদের কোন দিকে কাজ? 2 থেকে 1 এর দিকে, তাহলে আমরা এটাকে লিখছি r21 কিউব। একটা ভেক্টর কি লেখা যায়? একটা একক ভেক্টর, এই ডিরেকশন একক ভেক্টরটাকে আমি লিখতে পারি কিভাবে লিখছি? BA ক্যাপ যেটা, বা এটাকে বলতে পারি r21 ক্যাপ, এটাকে লিখতে পারি তাহলে r21 ভেক্টর বাই r21। মনে রাখতে হবে r21 আর r12 এদের মান দুটো সমান। একের উপর কতটা বল বা দুইয়ের উপর যে দূরত্বটা, মানে r21 টা হচ্ছে ডিরেকশন হিসেবে আমি বলছি, এটাকে লিখছি তাহলে এত ইনটু r21। সিমিলারলি দ্বিতীয়টাকে আমরা লিখতে পারি G m1 m2 বাই r12 হোল কিউব। কারণ এখানে কি হোল কিউব কি করে হলো? r এর যেটা মান, r এর মান r21 ভেক্টরের মড যা r12 ভেক্টরের মড ওটাই, কিন্তু ভেক্টর দুটো ডিরেকশন আলাদা বলে ক্যাপ ইউনিট ক্যাপটা আলাদা, পরম মান দুটো সমান, দৈর্ঘ্য দুটো সমান। এটাকে লিখব r12 ভেক্টর। ওকে, কারণ AB টা হলো AB কোন দিক থেকে কোন দিক থেকে? 1 থেকে 2 এর দিকে, তাহলে এটাকে লিখছি r21 ক্যাপ, এটাকে লিখছি r12 তাহলে r12 ভেক্টর বাই মড অফ দিস মানে r1। তাহলে r এর মানটা তাহলে এইভাবে আমরা, তো মনে রাখতে হবে যাই হোক না কেন, অত জটিলতার জায়গায় না গিয়ে চিন্তা করতে হবে এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে তারা ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং বলটা যার সাপেক্ষে যে আকর্ষণ করছে তার দিকে যদি 1 করে তাহলে দিকটা কোন দিক থেকে? 2 এর থেকে 1 এর দিকে, তাই লিখেছি। দেখো 2 এর উপর যে বলটা তার অভিমুখটা কোন দিকে? 2 থেকে 1 এর দিকে টানছে, তাহলে ভেক্টরটা হলো r21। সিমিলারলি 1 এর উপর যেটা সেটা 1 থেকে 2 এর দিকে, তাই লিখেছি অভিমুখের একক ভেক্টরটা, অভিমুখের যে পজিশন ভেক্টর যদি এটাকে 0 0 ধরি তাহলে পজিশন ভেক্টর হচ্ছে r12, তাই এখানে r12 হয়ে গেছে। তাহলে এদের প্রত্যেকের মানই r এর সমান, এটাকে ভেক্টর ফর্ম বলতে পারি। তো g টাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। g টা হলো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক। এর মান হচ্ছে, আমরা একক ভরের দুটো বস্তুকে রাখলে তারা যে আকর্ষণ করে, ডেফিনেশনে আসছে 6.67 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার মাইনাস 2 নিউটন এফ আর স্কয়ার বাই m1 m2। আর সিজিএস এ হচ্ছে, এটা এসআই তে হলো 6.67 10 to the power minus 8 নিউটন, সরি 9 সেন্টিমিটার স্কয়ার গ্রাম বাই মিটার। তো এই হলো মহাকর্ষীয় ধ্রুবক এবং মহাকর্ষীয় ধ্রুবকের মান। তো মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে যদি বলে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডাস্টার। তাহলে এখানে দেখো আমরা জি পেয়ে যাচ্ছি এফ আর স্কয়ার বাই m1,
মানে m1 সমান m2 যদি 1 হয়, r সমান 1 হয়, তাহলে g সমান হচ্ছে f। তার মানে দুটি একক ভরের বস্তু কণা m1 m2 সমান 1 মানে দুটি একক ভরের বস্তু কণা পরস্পর থেকে যদি একক দূরত্বে থাকে তাদের মধ্যে যে মহাকর্ষ বল কাজ করবে সেটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। সেটাই হলো মহাকর্ষীয় ধ্রুবক। এটা মাধ্যমের উপর নির্ভর করে না, সব ক্ষেত্রেই এই কনস্ট্যান্টের মানটা একই থাকবে। এটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, তো এরপর তাহলে এটা হলো মহাকর্ষ বল। বলের আমরা ধারণা পেলাম এবং এই বলটা বৃহৎ দূরত্ব ক্ষুদ্র দূরত্ব সব ক্ষেত্রেই খাটে, কিন্তু পারমাণবিক ব্যবধানের ক্ষেত্রে বা যদি অতি অতি বৃহৎ দূরত্ব হয়, যেমন ধরো আমাদের সূর্যের কাছাকাছি অঞ্চলে যদি কোনো অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে মহাকর্ষ বল কিন্তু ওইভাবে কাজ করবে না। তো এখান থেকে আমাদের তাহলে মহাকর্ষ সূত্রটা মনে রাখতে হবে, এখান থেকে অঙ্ক আসবে এবং অঙ্কগুলো আমরা করব। তাহলে আসল গাণিতিক সূত্রে তাহলে কয়েকটা কথা, এত কোনো ভেক্টর রূপ অত কিছু খেয়াল রাখতে হবে না, শুধু মনে রাখতে হবে যার সাপেক্ষে বলটা কার ওপর বলটা কাজ করছে, আকর্ষণ যেহেতু, যদি এর উপর বার করি, এর জন্য বার করি, যার জন্য বার করব বলের অভিমুখটা তার দিকে হবে, যার জন্য বলটা বার করব বলের অভিমুখটা তার দিকে হবে। এটা তোমরা খেয়াল রাখবে, তাহলেই হবে। এই কথাটাই গুরুত্বপূর্ণ, বলটা যার জন্য বার করবে। একটা প্রবলেম দেখাই, জাস্ট এক্সাম্পল। তোমরা ভেক্টর টেক্টর সবই পড়ে ফেলেছো, তো সেই জন্য কোনো সমস্যা নেই, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো আমাদের বললো একটা ছবি দিল, ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে 3টে ভর আছে, ওখানে একটা ভর আছে, এটা একটা সমবাহু ত্রিভুজ। তো প্রশ্ন দিল এই ওপরের যে ভরটা সেখানে কত বল কাজ করছে। সি বিন্দুতে এফ কত। তো দেখো সি বিন্দু যদি ফোর্সটা বার করতে হয়, ফোর্সের ফর্মুলা জি m1m2/r²। তাহলে এর উপর বল, তাহলে এ কে কে টানবে, এও নিজের দিকে টানছে একটা বল দিয়ে F1, আবার এও নিজের দিকে টানছে একটা বল দিয়ে F2। সি বিন্দুতে এ একটা বল প্রয়োগ করছে F1 বল, আবার এও বল প্রয়োগ করছে F2 বল। তাহলে F1 টা কত হবে? g m * m বাই ডিসটেন্সটা কত a বলে দিয়েছি, তাহলে a স্কয়ার। ডিরেকশন কোন দিকে? c থেকে এর দিকে। সিমিলারলি F2 টা g m m বাই a স্কয়ার, ডিরেকশন কোন দিকে? c থেকে b এর দিকে। ফোর্সের ডিরেকশনটা খুব ভালো করে বুঝতে হবে। তো এই যে দুটো ফোর্স কাজ করছে এদের মধ্যবর্তী কোণ, যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে 60 ডিগ্রি, তাহলে এদের যে লব্ধি বলটা কাজ করবে ঠিক মাঝ বরাবর থাকবে, এটা লব্ধি বল। সি বিন্দুতে যে লব্ধি বলটা কাজ করবে সেই দুটো ভেক্টর, এদিকে একটা বল কাজ করছে, এদিকে F1 এদিকে F2, তাহলে লব্ধিটা এদিকে। তাহলে f টা বার করতে হবে, অ্যাঙ্গেলটা কত? 60। তাহলে f এর মানটা কত হবে? √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। লব্ধির সূত্র এটা, সি বিন্দুতে যে বলটা কাজ করছে তার লব্ধির সূত্র এটা। তাহলে আমাদের এখানটা লিখি, f এর মানটা চলে এলো। দেখো দুটোর মান কিন্তু সমান, এটাকেই বললাম f0 c ক্যাপ। f0 মানে এটাকে গোলটাকে f0 ধরছি, এটাও f0, তাহলে gmm/a², এটাকেও f0। তাহলে দুটোর মান সমান, এখানে তো মান বসাবো, তাহলে f0² যোগ f0² 2f0² cos 60। cos 60 মানে হাফ, তাহলে 2 cos 60 কেটে গেল, তাহলে 3f0², that is √3 * f0। তাহলে ফোর্সটা কত হলো?
তাহলে ফোর্সটা চলে এলো √3 g m স্কয়ার বাই ওকে। তাহলে সি বিন্দুতে কত বল কাজ করছে √3 f0 এর মানটা কত ধরেছিলাম g m mm বাই a স্কয়ার, দ্যাট ইজ g m স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এইভাবে আমরা ফোর্সটা নির্ণয় করতে পারলাম। তো তোমরা আমি আবার বলছি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গেলে গ্র্যাভিটেশনের নাম্বারিং করা আছে, 10খানা মোট ভিডিও আছে। তো ভিডিওগুলো তোমরা ফলো করলে ডিটেইলসে পাবে। আরো আমি জিনিসটা রিভিশন দেওয়ার জন্য অনেকে আমাদেরকে বলেছে গ্র্যাভিটেশনটা রিভিশন দেওয়ার জন্য, তো তার জন্য রিভিশন দেওয়ার জন্য একটা ভিডিও করলাম যাতে এরপর আমরা অঙ্কগুলো করতে সুবিধা হয়। তো এরপর মহাকর্ষ বল যেমন বললাম, এরপর চলে আসব আমরা মহাকর্ষীয় বিভব ও মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। নেক্সট টপিক মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য। পোটেনশিয়াল এন্ড ফিল্ড, মহাকর্ষীয় বিভব ও মহাকর্ষীয় প্রাবল্য। প্রথম আমরা পড়ব ইন্টেন্সিটি, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, প্রাবল্য। মানে প্রাবল্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিকে ডিনোট করা হয় ই ভেক্টর দিয়ে। ফিল্ড মানে কি, ধরো কোন একটা মাস আছে m, মাসটা m, তার থেকে r ডিসটেন্সে কোন একটা পয়েন্ট p, এখানে ফিল্ড। এই মাসের জন্য ফিল্ড কত আমরা কি জানি, প্রত্যেকটা কোন একটা যদি ভর থাকে তার চারিদিকে কিন্তু একটা ক্ষেত্র বিস্তৃত আছে। কত দূর বিস্তৃত আছে, অসীম দূরত্ব পর্যন্ত। কারণ r টেন্ডস টু, কারণ g mm বাই r স্কয়ার। দূরত্বটা যখন ইনফাইনাইট হবে তখন ফোর্সটা 0। দূরত্বের মান যদি ইনফাইনাইট ডিসটেন্স থেকে কম হয় তাহলে কিন্তু ফোর্সটা 0 নয়। তাহলে মহাকর্ষীয় প্রাবল্য কি, কোন একটা ভরের জন্য কোন বিন্দুতে প্রাবল্য মানে বোঝায় ওখানে যদি একটা একক ভর রাখা হয়, ইউনিট মাস, ইউনিট মাসকে যদি রাখা হয় তাহলে তার উপর কতটা ফোর্স কাজ করছে, ফোর্স পার ইউনিট মাস। তাহলে একক ভরের বস্তুটাকে কত বল দিয়ে আকর্ষণ করছে, কোন দিকে টানবে, এ টানবে নিচের দিকে, এর জন্য এখানে ফিল্ড। তাহলে ফিল্ডটা কোন দিকে হবে, এর দিকে। ওকে, তাহলে ফিল্ডটা কত হবে, এটা মানে কি ফোর্স, ফিল্ড মানে হচ্ছে ফোর্স পার ইউনিট মাস। একক ভরের বস্তুর উপর মহাকর্ষ বল কতটা, এটাই হলো ফিল্ড। তাহলে ফিল্ড কত হবে, ডিরেকশন বললাম সেন্টারে, তাহলে ফিল্ডটা কত হবে জি, এখানে কত ফোর্স কাজ করছে, যে ফোর্সটা কাজ করবে একক ভরের বস্তুর উপর যে ফোর্স, তাহলে ফোর্সটা কত জি এম, এটা কত ভর 1 বাই ডিসটেন্স কত r স্কয়ার, ডিরেকশন p থেকে এর দিকে, কারণ এই কি করবে আকর্ষণ করবে সব সময় সেন্ট্রাল, দ্যাট ইজ ফিল্ড। তাহলে আমাদের ফিল্ডের রিলেশন কি চলে এলো, gm বাই r স্কয়ার p a ক্যাপ। ওকে, তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডের ফর্মুলা হলো gm বাই r স্কয়ার, এখানে একটা ভেক্টর সাইন দিতে হবে। ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস সেন্টার অফ দ্য অবজেক্ট, যে অবজেক্টের রেসপেক্টে আমরা ফিল্ডটা ক্যালকুলেট করছি তার কেন্দ্রের দিকে ফিল্ডটার এর ইউনিট হচ্ছে আমাদের নিউটন পার কেজি, মানে নিউটন কেজি ইনভার্স। ফোর্স পার এরিয়া, ফোর্স পার মাস, ফোর্স পার মাস মানে বল বাই ভর, তাহলে নিউটন বাই কেজি। তাহলে ফিল্ডের ফর্মুলা পেলাম এটা। তো ফিল্ড বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, যেমন ধরো কোন একটা হলো স্ফিয়ার আছে, মানে ফাঁপা গোলক, ফাঁপা গোলকের ব্যাসার্ধ বললো আর, ফাঁপা মানে ভরটা কোথায় আছে, গায়ে লেগে আছে। ফর জয়েন্ট এন্ড নিট, জয়েন্ট এবং নিটের ক্ষেত্রে এটা লাগবে। আমি রিভিশন করছি, রিভাইজ করছি বিষয়টাকে। তো এর জন্য আমরা বার করতে চাইছি ওখানে ফিল্ড, এবং এটা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টের জায়গাটা দেখে রাখতে হবে কত কি আসে। তো
সেটা যদি দেখি, বাইরে যদি কোনো পয়েন্ট বলি, তাহলে মাসটা কোথায় আছে? গায়ে আছে। ধরে নিচ্ছি কোথায়? সেন্টারে, কারণ টোটাল মাসটা কনসেন্ট্রেট করে থাকে সেন্টারে, এম মাস। তাহলে এই পয়েন্টে যদি একটা ডিসটেন্স, এখানে একটা পয়েন্ট নিলাম, এই ডিসটেন্স, এটা যদি r ডিসটেন্স একটা পয়েন্ট হয়, যখন rটা গ্রেটার দেন r, মানে বাইরে অবস্থান করবে, ফাঁপা গোলকের বাইরে কোনো বিন্দু হলে, তাহলে সেখানে ফিল্ড কত? এই পয়েন্টে সাপোজ এটা p পয়েন্ট, EP হবে gm/r²। তাহলে বাইরে ফিল্ডটা হলো EP। তাহলে ফাঁপা গোলকটার জন্য যার ভর হলো m এবং ব্যাসার্ধ ক্যাপিটাল R, এটা ক্যাপিটাল R ব্যাসার্ধ, তাহলে তার কেন্দ্র থেকে r দূরত্ব, rটা কোথায় আছে? বাইরে আছে। যদি r গ্রেটার দেন r হয় তাহলে ফিল্ড ওটা। 2 নম্বর, r যদি লেস ইকুয়াল টু r হয়, মানে সারফেস, এখানে ফিল্ড কত? গায়ে ফিল্ড কত? EP। যদি পয়েন্টটা এখানে থাকে, r ইকুয়াল টু r মানে পয়েন্টটা কোথায় আছে? পৃষ্ঠে আছে, তাহলে সারফেসে, তাহলে দ্যাট ইজ gm/r²। ইনসাইডে যদি হয় 3 নম্বর, if r less than r then field 0। কেন ফিল্ড 0 হলো? কারণ ফাঁপা গোলকের ভিতরে কোনো ভর থাকতে পারে না, তার মানে সেখানে কোনো ফিল্ড এক্সিস্ট করবে না। ফাঁপা গোলক হলে সেখানে কোনো ভর থাকবে না, তাহলে ফিল্ড এক্সিস্ট করবে না। তাহলে কেমন হলো ভ্যারিয়েশনটা? দ্যাট ইজ EP, ওদিকে ডিসটেন্স, তাহলে এটা যদি রেডিয়াস হয়, তাহলে কেন ভেতরে ফিল্ড নেই? বাইরে গিয়ে এটা ম্যাক্সিমাম ভ্যালু কত? gm/r², তারপরে 1/r² এর সঙ্গে ডিসটেন্সের সঙ্গে ভ্যারি করে যাচ্ছে। ভ্যারিয়েশনটা আমরা দেখালাম। ভিতরে ফিল্ড নিলাম, নেই, তাই কোনো দাগ নেই। তাহলে এই পয়েন্টটা কত? এখানে ভ্যালুটা কত? হাইয়েস্ট পয়েন্ট সারফেস, এটা সারফেস, এটা r গ্রেটার দ্যান r, বাইরে ফিল্ড আছে, r লেস দ্যান r এ ফিল্ড নেই, তাই কোনো গ্রাফ নেই। তাহলে এইভাবে আমরা ফাঁপা গোলকের বিভিন্ন ক্ষেত্রে আমরা ফিল্ডটা ক্যালকুলেট করতে পারি বা দেখাতে পারি। ওকে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো এরপর আমাদের যেটা আছে, ফাঁপা গোলক একটা এক্সাম্পল দিলাম, আমি আরো এক্সাম্পলে আসবো। তো এরপর চলে আসে পোটেনশিয়াল। তাহলে মনে রাখবো আপাতত ফিল্ডের ফর্মুলা কি? gm/r²। ডিরেকশন কি? যার সাপেক্ষে বার করছি তার দিকে ফিল্ড। ওকে, নেক্সট পোটেনশিয়াল। বিভব মানে কি জানি? কোন একটা ইউনিট মাসকে, একক ভরকে, একক ভরের বস্তুকে যদি অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে আনা হয়, তাহলে তার উপর যে পরিমাণ মহাকর্ষ বল কার্য করছে, সেই বলের দ্বারা যে কার্য, মহাকর্ষ বল মানে অসীম দূরত্ব থেকে একটা বস্তুকে আনতে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে যে পরিমাণ কার্য করতে হয়, সেটাই হলো ওই বিন্দুর বিভব। ঠিক আছে? তাহলে কোনো একটা ভর বলছি পোটেনশিয়াল। পোটেনশিয়াল এটা আমরা ডিনোট করব ভি দিয়ে, এটা হচ্ছে বিভব, মহাকর্ষীয় বিভব। কোন একটা ভর, তার জন্য এখানে আমাকে ফিল্ড ক্যালকুলেট করতে হবে কোন পয়েন্টে? পি পয়েন্টে। পি পয়েন্টে ফিল্ড একটা স্কেলার রাশি, ওয়ার্ক ডান বলছি, কৃতকার্য, কৃতকার্য তো স্কেলার রাশি, তো দিকের সমস্যা নেই। তো আমরা ধরে নিচ্ছি এখানে দুটো পয়েন্ট আছে, একটা এ একটা বি। আমরা এখানে ওয়ান ডাইমেনশনাল রিলেশনটা করছি। তো এই রেফারেন্সের রেসপেক্টে এই ডিসটেন্সটা হলো x আর এটা হচ্ছে dx। ওকে, dx বা dr যা খুশি, dx ধরলাম, x যেহেতু ধরেছি x অক্ষ বরাবর। তো এতে একটা ইউনিট মাস আছে, এখানে একটা একক ভর আছে, এখানে একটা আকর্ষণ বল কাজ করছে, বলের দ্বারা কার্য, বল নিচে কার্য করবে, এনার্জি স্টোর হবে অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি। ওকে, তাহলে একক ভরকে বি থেকে এ তে, একক ভর মানে m = 1, এখানে একটা m = 1 আছে, এখানে যে ভরটা আছে তার মান m টা কত? 1, আর এর ভরটা m, তাহলে a কে টানছে, একক ভরকে বি থেকে এ তে নিয়ে যেতে কৃতকার্য, মহাকর্ষ বল কার্য করছে, আকর্ষণ বল টেনে নিয়ে আসছে। স্মলেস্ট ওয়ার্ক ডান যেহেতু dx ধরেছি, তাহলে কত হবে?
দেখো বলটাও এদিকে সরণ এদিকে, তাহলে f আমাদের কৃতকার্যের ফর্মুলা কি f ডট dx ds, তাহলে f টা কত dx cos 0। কেন cos 0? কারণ বল আর সরণ, এদিকে বল এদিকেই সরণ, দুটো সমান্তরাল, তাই 0 ডিগ্রি। তাহলে একক ভরের উপর কত বল কাজ করছে? g m/x², সরণ কত dx, এটা ওয়ার্ক ডান। তাহলে a থেকে b থেকে এটা আনতে কার্য এটা হলো, এই কার্যটাই হচ্ছে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স, এটা হলো e। একক ভরের ক্ষেত্রে যে বল সেটা হলো কার্য, তাহলে e dx। তাহলে e সমান পেয়ে গেলাম dv dx, এটা হচ্ছে পোটেনশিয়াল আর ফিল্ডের রিলেশন, 1D রিলেশন, একমাত্রিক সম্পর্ক, e সমান পেয়ে গেলাম dv dx। ওকে, তো আমরা যদি এরকম ভাবি তাহলে এটা হচ্ছে x কম্পোনেন্ট, দ্যাট ইজ ex along x axis, field along x axis। সিমিলারলি আমরা লিখতে পারি ey, যদি আমাদের পোটেনশিয়ালটা এখানে এই রিলেশনে পোটেনশিয়ালটা অনলি ফাংশন অফ x, শুধুমাত্র x এর উপর বিভবটা যদি নির্ভর করে তাহলে ওটা, যদি x ছাড়াও y z এগুলোর উপর নির্ভর করে সেক্ষেত্রে কেমন হবে সেটাও আমরা দেখব। তো যদি ভিটা ফাংশন অফ x y and z হয়, তিনটের উপরে নির্ভর করে, তাহলে সেক্ষেত্রে x অ্যাক্সিস বরাবর ফিল্ডটাকে আমরা লিখব ডেল ভি ডেল x, এটাকে বলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পার্থক্য কিছু নেই, একই ডেরিভেটিভ, কিন্তু লেখা স্টাইল একটু আলাদা। y বরাবর তাহলে কি লিখতে পারি? ডেল ভি ডেল y। z বরাবর কি লিখতে পারি? ডেল ভি ডেল z। তাহলে ইলেকট্রিক ফিল্ড তো ভেক্টর, তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে আমরা লিখতে পারি ex i cap plus ey j cap plus ez k cap। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মানগুলো বসিয়ে দিলে ডেল ভি ডেল x i cap, তাহলে এখান থেকে আমরা রিলেশনটা তাহলে পেয়ে গেলাম কি? অতএব ফিল্ডটা চলে এলো, ex টা চলে এলো del v del x i cap del v del y j cap del v del z k cap। খুব ইম্পর্টেন্ট রিলেশন এটা আমাদের ফর জেইএম এন্ড নিটের ক্ষেত্রে এটা দিয়ে প্রবলেম আসতেই পারে। তাহলে দিস ইজ দ্য 3D রিলেশন বা ত্রিমাত্রিক সম্পর্ক ফিল্ড এবং পোটেনশিয়ালের মধ্যে, বিভব আর প্রাবল্যের মধ্যে ত্রিমাত্রিক সম্পর্ক বললে এটাকেই আমরা বুঝবো, এটাই প্রধান। যদি x এর উপর নির্ভর করে তাহলে ডেল ভি ডেল x বা dv dx, যদি x y z তিনটের উপর তখন লিখতে হবে ডেল দিয়ে, ডেরিভেটিভটা একরকম করব। জাস্ট একটু एग्जांपल একটা দিয়ে আসি। সাপোজ আচ্ছা আমরা এখানে এগিয়ে নিই, পোটেনশিয়ালটা ক্যালকুলেট করি, এটা আমরা পোটেনশিয়াল ডিফারেন্স, এটা হলো, এটা কি বের হলো? a আর b বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এটা বেরিয়েছে a ও b বিন্দুর বিভব পার্থক্য। তাহলে প্রাবল্য মানে কি? বিভব পার্থক্য বাই দূরত্ব, এটা a আর b বিন্দুর বিভব পার্থক্য। তাহলে প্রাবল্যর সূত্র কি পেলাম? সহজ কথায় অতএব প্রাবল্য সমান বিভব পার্থক্য বাই দূরত্ব। এই সূত্রটা মনে রাখতে হবে, অঙ্কের ক্ষেত্রে সাহায্য করবে। That is the electric field intensity equals to potential difference by distance. Okay, now আমরা b থেকে a তে আনতে কৃতকার্য পেয়েছি, তাহলে p তে আনতে যে কার্য, ইনফাইনাইট থেকে p তে আনতে যে কার্য, সেটাই হলো ওয়ার্ক ডান, মানে পোটেনশিয়াল। সেই ওয়ার্ক ডানটা যেটা, সেটাই হলো ওই পয়েন্টের পোটেনশিয়াল। সুতরাং আমরা এই জায়গাটা একটু মুছে দিই এবার। তাহলে একক ভরের বস্তুকে
বি থেকে এ তে আনতে কার্য পেয়েছি। ইট ইজ ডিভি। তাহলে অতএব একক ভরের বস্তুকে ইনফাইনাইট থেকে পি বিন্দুতে, আগে এনেছিলাম কোথায়, বি থেকে এ তে, এবার যাব ইনফাইনাইট থেকে পি তে আনতে কৃতকার্য, সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভব ভিপি সমান, তাহলে হবে কোথায় ছিল, ইনফাইনাইটে ছিল, কোথায় হবে, পি তে। পিটা কোথায় আছে, আর এ, আর দূরত্বে, দ্যাট ইজ জিএম। দেখো ডিভি পেয়েছি, এইটা দিস ইজ ডিভি। ডিডব্লিউটাই তো ওই বিন্দুর বিভব পার্থক্য, ডিভি এটা, তাহলে ডিভি থেকে ভি বার করতে গেলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে কোথায় কোথায়, ইনফাইনাইট থেকে পি তে। পিটা কোথায় আছে, আর দূরত্বে আছে, আর ডিসটেন্সে আছে। তাহলে আমরা gm বাই x স্কয়ার dx এটা হিসাব করলে আসছে মাইনাস gm বাই r। তাহলে p বিন্দুর বিভব কত পেলাম, m থেকে r দূরত্বে কোন বিন্দু p তে বিভব হলো মাইনাস gm বাই r। তাহলে p বিন্দুর বিভব হলো মাইনাস gm বাই r। ঠিক আছে, এটা হচ্ছে বিন্দু ভরের জন্য কোন বিন্দুতে বিভব, বিন্দু ভর পয়েন্ট মাস। তাহলে একটা বিন্দু ভরের জন্য আর দূরত্ব বিভব হলো এটা, ভর পয়েন্ট মাস পটেনশিয়াল। এবার আমরা কতগুলো স্পেশাল সূত্র শিখে নিই। তাহলে আমরা এখানে ফিল্ড পটেনশিয়াল শিখে নিলাম। ফিল্ডের সূত্র হলো, তাহলে আমরা যেগুলো পেলাম একটু তিনটে সূত্র শিখলাম এই পটেনশিয়াল এন্ড ফিল্ড সংক্রান্ত। একটা পেলাম, কোন একটা পয়েন্ট মাস আছে, তার থেকে আর ডিসটেন্সে ফিল্ড হলো gm বাই r স্কয়ার। ডিরেকশন কোন দিকে, এটা যদি a বিন্দু হয়, কেন্দ্রের দিকে, বিভব হলো মাইনাস gm বাই r। আর একটা কি শিখলাম, এদের সম্পর্ক শিখলাম কি, E সমান dv dx, E সমান dv dx। তো এই তিনটে রিলেশন আমরা এখানে শিখে ফেলেছি। এরপর দুটো জিনিস দেখে নিই। যদি ফাঁপা গোলক হয়, হলো স্ফেরিক্যাল সেল, রেডিয়াস r, কোন একটা পয়েন্ট পি, একটু আগে ফিল্ড গুলো বললাম কত কত হয়, তার গ্রাফ দেখেছি। এখান থেকে যদি আমরা পোটেনশিয়াল গুলো বলি, এক নম্বর r গ্রেটার দ্যান r, মানে rটা বাইরে আছে, বাইরের কোন বিন্দুতে ফিল্ড পোটেনশিয়াল কত হবে, v ইকুয়ালস টু মাইনাস gm বাই r। সারফেসে কত হবে, r ইকুয়ালস টু r, v ইকুয়ালস টু মাইনাস gm বাই ক্যাপিটাল R। ওকে, এবার আরো গুরুত্বপূর্ণ, if r less than r, ভেতরে v equals to minus gm by r। কারণ ফিল্ড কত বেরিয়েছিল, ফিল্ড বেরিয়েছিল হচ্ছে আমাদের এখানে ডেরিভেটিভ করলে r এর সাপেক্ষে dv dr করলে আসছে gm by r স্কয়ার। ওকে, এখানে ফিল্ডটা এটাতে আসছে gm by ক্যাপিটাল R স্কয়ার। যদি আমরা ডিফারেন্সিয়েট করি, করে মানটা বসিয়ে দিই, মানে r equals to r বসে যাচ্ছে, আর ভিতরে কিন্তু জিরো, ফিল্ড কিন্তু ভিতরে জিরো, তাই এখানে এটা কনস্ট্যান্ট। তার মানে কোন হলো স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে কেন্দ্র থেকে পৃষ্ঠ অবধি সব জায়গায় বিভব সমান, তারপরে কমবে। হলো স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে এদিকে পোটেনশিয়াল দিলাম, এদিকে ডিসটেন্স দিলাম, তাহলে কেমন, সেন্টার এটা r, তাহলে r লেস দ্যান r, r গ্রেটার দ্যান r, তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ অবধি সব জায়গায় বিভব সমান কত, মাইনাস gm বাই r। সাপোজ এটা v0, তাহলে v0, তারপরে আস্তে আস্তে দূরত্বের সঙ্গে সমপরাবৃত্তাকারে
ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক ফর্ম r প্রপোর্শনাল টু 1/r সঙ্গে ডিক্রিজ করে যাচ্ছে বা কমে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের পোটেনশিয়ালের ক্ষেত্রে আমাদের, এটাই হলো ম্যাক্সিমাম ভ্যালু ভি ম্যাক্সিমাম। এবার যদি এটা সলিড স্ফিয়ার হতো, মানে নিরেট গোলক, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে r গ্রেটার দেন r লেস দেন r, সরি কোথায় বাইরে, r গ্রেটার দেন r সেম, r equals to r same, but third point r less than r, এটা মনে রাখবো gm by r cube 1.5 r square minus 0.5 small r square, ওকে। gm by r cube সামনে তাহলে মাইনাস থাকবে, পোটেনশিয়াল মাইনাস এই হয়, gm by r cube 1.5 r square minus 0.5 r square। এটা নিরেট গোলকের ক্ষেত্রে এখান থেকে আমরা, তোমরা ফিল্ড গুলো ক্যালকুলেট করবে, তোমাদের কাজ দেওয়া থাকলো এই তিনটাকে ডিফারেন্সিয়েট করে r এর রেসপেক্টে এই লাস্টেরটা মেইনলি করবে। ফিল্ড তো বাইরে গুলো একই রকম হবে, এর ক্ষেত্রে ফিল্ডটা কোথায়, এই লাস্টেরটা ফিল্ড কোথায়। এর ক্ষেত্রে আমরা যদি পোটেনশিয়ালের গ্রাফটা আনি লাইক দিস, এই টাইপের গ্রাফটা আসবে, ওকে। তো কিছু না, এই দিকটা r, এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট পয়েন্ট, r equals to 0, তাহলে এটা কত হবে আমাদের gm by minus gm by 1 minus 1.5 gm by r, r equals to r হলে তাহলে এটা হয়ে যাবে 1, that is gm by r, এই পয়েন্টটা হলো কোঅর্ডিনেট মাইনাস gm by r, আর তারপরে এটা ভ্যারি করে যাচ্ছে এই পোটেনশিয়াল দিকে ফিল্ড। তো তোমাদের কাজ সলিড স্ফিয়ারের ক্ষেত্রে তিনটে পয়েন্টে পোটেনশিয়ালটা লিখে দিলাম, ফিল্ডের ভ্যালুটা কেমন হয়, ফিল্ডটা E সমান dv dr ডিফারেন্সিয়েট করে আমাকে বলবে ফিল্ড এবং তার গ্রাফটা তোমরা আঁকার চেষ্টা করবে, এটা তোমাদের কাজ থাকবে। এটা ইম্পর্টেন্ট ফর JEE মেন এন্ড নিট, এই সূত্র কটা JEE মেন এন্ড নিটের ক্ষেত্রে, JEE নিট, ওকে। ফর বোর্ড এক্সামের খুব একটা দরকার নেই, এই যে সূত্র কটা লিখলাম, সলিড স্ফিয়ার, এটা হচ্ছে হলো স্ফিয়ার, হলো স্ফিয়ার আর সলিড স্ফিয়ার, এদের ক্ষেত্রে পোটেনশিয়ালের যে ফর্মুলাগুলো লিখে দিলাম এগুলো তোমরা একটু, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে ইনসাইডে ফিল্ডটা কত হয় সেটা একটু তোমরা করবে, ঠিক আছে। এই কটা সূত্র বোর্ডে আপাতত যে কটা সূত্র আছে নিচের দিকে, এই ফাঁপা গোলক নিরেট গোলক, এই দুটো মেইনলি তোমাদের JEE মেন নিট লাগবে বোর্ড এক্সামের জন্য, এইটুকু নিতে যথেষ্ট, ওকে। তাহলে ফিল্ড পোটেনশিয়াল রিলেশন, ফিল্ড পোটেনশিয়াল রিলেশন তিনটাই পেয়ে যাচ্ছি, ওকে। নেক্সট আমরা চলে যাব অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ বা অভিকর্ষ। নেক্সট আমরা পড়ব পৃথিবীর মহাকর্ষ, গ্র্যাভিটেশন অফ আর্থ, এটাকে বলা হচ্ছে আমাদের অভিকর্ষ। এবার চলে আসছি অভিকর্ষ, অভিকর্ষ ও অভিকর্ষজ ত্বরণ। তোমরা প্লেলিস্টে গিয়ে গ্র্যাভিটেশনের ভিডিওগুলো ফলো করবে, ওখানে ডিটেইলস ক্যালকুলেশন করা আছে, আমি ডিটেইলস ক্যালকুলেশন দু একটা দেখাচ্ছি, সব দেখাবো না, ওকে। পৃথিবীর জন্য, পৃথিবীর পৃষ্ঠে যদি কোনো একটা বস্তু থাকে বা পৃথিবীর নিকটে এই উচ্চতায় গভীরতায় বস্তু থাকে, উচ্চতা এবং গভীরতায় পৃথিবীর ভেতরে থাকে, তার উপর যে মহাকর্ষ বল কাজ করছে সেটাই হচ্ছে অভিকর্ষ। পৃথিবীর জন্য এটা হলো পৃথিবী, ব্যাসার্ধ আর, ভর m।
ওকে, তো পৃথিবীর জন্য যে মহাকর্ষ, তো কোন একটা বস্তু পৃথিবী পৃষ্ঠে অবস্থান করছে, এখানে আছে m ভরের একটা বস্তু, পৃথিবী পৃষ্ঠে পৃথিবীর ভর ধরেছি m, পৃথিবীর ভর m আর ব্যাসার্ধ, ভর নিয়ে চিন্তা করবো না, সবসময় ব্যাসার্ধটা মনে রাখবো। ভর খুব বড় হয়, আমার মনে থাকে না, মনে রাখতে পারি 6400 কিলোমিটার, এটা মনে রাখবো। এটাও বড়, কিন্তু এটা মনে রাখলে আমাদের কাজে লাগবে। যেটা জিনিস মনে রাখলে কাজে লাগবে সেটা আমরা মনে রাখবো। ওকে, তো পৃথিবী পৃষ্ঠে একটা স্মল m ভরের বস্তু আছে, যেটাই মনে করো স্মল m ভরের বস্তু। তাহলে আমাকে কি কি বল কাজ করছে? পৃথিবী আমাদের নিজের কেন্দ্রের দিকে টানছে, নিজের কেন্দ্রের দিকে একটা বল দিয়ে টানছে। ওকে, সেই বলটা কত? তাহলে এই m ভরের বস্তুর উপর যে মহাকর্ষ বল সেটা কত? F সমান গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত? G ক্যাপিটাল M স্মল m বাই r স্কয়ার। আবার নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে এটা হলো, আর নিউটনের যদি সেকেন্ড ল অনুসারে ভাবি তাহলে ফোর্সটা কিন্তু mg এর সমান, কারণ যেটা হলো অভিকর্ষিত ত্বরণ। m ভরের বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে একটা বল দিয়ে টানে, একটা m ভর রাখলে তার নিচে আমরা লিখি mg বল কাজ করছে, তাই না? এরকম করে শিখেছি। একটা ব্লক m ভরের বস্তু, তাহলে এদিকে একটা mg কাজ করছে। mg টা এলো কোথা থেকে? পৃথিবীর হলো, পৃথিবী নিজের কেন্দ্রের দিকে অভিকর্ষ বল দিয়ে টানছে। তাহলে এই দুটো কম্পেয়ার করতে পাচ্ছি, পৃথিবী পৃষ্ঠে g = gm/r²। খুব ইম্পর্টেন্ট রিলেশন ফর নিউমেরিক্যাল প্রবলেম, অভিকর্ষীয় ত্বরণ এবং মহাকর্ষীয় ধ্রুবকের সম্পর্ক। তাহলে পৃথিবী পৃষ্ঠে g = gm/r²। যদি আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে এরকম একটা উচ্চতায় চলে যাই, h উচ্চতায়, h উচ্চতায় গেলে এটা হলো ভূপৃষ্ঠে, তাহলে ভূপৃষ্ঠে g = gm/r²। তার মানে অঙ্কে মনে রাখবো, কোনাকুনি করে পাচ্ছি gm = gr²। প্রবলেমে gm এর জায়গায় gr² দিয়ে রিপ্লেস করব সব সময়। প্রবলেম করার সময় gm কে gr² দিয়ে রিপ্লেস করব, আমাদের কাজে লাগবে। তো h উচ্চতার কোন স্থানে, h উচ্চতায় অবস্থিত কোন স্থানে g h কত হবে? g বাই 1 প্লাস h বাই r হোল স্কয়ার। তো সূত্রটা কি করে এলো তোমরা সেটা গ্র্যাভিটেশনের যে ভিডিও লিংক আছে প্লে লিস্টে গিয়ে সেকেন্ড আর থার্ড ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা দেখে নেবে। সূত্রটা মনে রাখতে হবে, আমি অঙ্কের জন্য এটা মেইনলি প্র্যাকটিস করা হচ্ছে। তাহলে এখানে g এর মান কত? এখানে g এর মান হলো g বাই, যেটা হলো ভূপৃষ্ঠে g বাই 1 প্লাস h, কত? h হলো উচ্চতা, h বাই r হোল স্কয়ার। ওকে, তো h উচ্চতার কোন স্থানে g h = তাহলে এখানে g এর মানটা কত? ভূপৃষ্ঠের মানে g বাই 1 প্লাস h বাই r হোল স্কয়ার। যদি গভীরতায় যায়, ধরো এরকম করে একটা বিন্দুতে যায়, পৃথিবী পৃষ্ঠের ভিতরে যায়, ধরো কেন্দ্র থেকে x দূরত্বে, এখানে একটা সুড়ঙ্গ করে চলে গেলাম ভেতরে, তাহলে এখানে g এর মান কত? x গভীরতায়, অঙ্ক করার সময় সব সময় গভীরতার এটা সূত্র দিয়ে, উচ্চতার এটা দিয়ে অঙ্ক করবে। ওকে, বইতে একটা সূত্র দেওয়া আছে, ওটা দিয়ে করবে না, এটা দিয়ে অঙ্ক করবে, উত্তর ঠিকঠাক হবে, নালে কিন্তু ভুল হয়ে যাবে, মনে থাকে যেন। h উচ্চতায় g বাই 1 প্লাস h বাই r হোল স্কয়ার। x গভীরতায় অবস্থিত কোন স্থানে gx গভীরতা, তাই লিখলাম gx হবে g * 1 - x বাই r। x গভীরতার বিশিষ্ট কোন স্থানে g * 1 - x বাই r। এটা হলো গভীরতার ক্ষেত্রে, এটা হলো উচ্চতার ক্ষেত্রে, এই হলো গিয়ে সূত্র। এই দুটো আমাদের খেয়াল রাখতে হবে। একটা সূত্রই বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব, পৃথিবীর সব জায়গায় ভেতরে তো ঘনত্ব সমান নয়। এখানে ধরো সলিড আস্তে আস্তে লিকুইড হয়ে গেছে কেন্দ্রের দিকে, টেম্পারেচার বেশি আমরা জানি। তো এখানে যদি গড় ঘনত্বকে রো ধরি, রো,
পৃথিবীর গড় ঘনত্বকে যদি রো ধরি তাহলে আমরা একটা সূত্র তৈরি করতে পারি, এটাকেই একটা ফর্ম, another form, g equals to g into পৃথিবীর আয়তন কত, ভর মানে কি আয়তন ইনটু ঘনত্ব। তাহলে আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব ইনটু গড় ঘনত্ব ধরলাম রো বাই r স্কয়ার। ভরটাকে কি করলাম, আয়তন গুণ ঘনত্ব এই আকারে লিখে দিলাম। তাহলে g চলে এলো 4/3 পাই r রো g। এটাই হচ্ছে, রোটা হচ্ছে গড় ঘনত্ব, অ্যাভারেজ ডেনসিটি বা গড় ঘনত্ব, পৃথিবীর গড় ঘনত্ব। ঠিক আছে, আমাদের এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, যে বক্সগুলো যে সূত্রগুলো করছি প্রত্যেকটা অঙ্কের জন্য কাজে লাগবে। ওকে, তাহলে এখানে যদি আমরা গ্রাফিক্যালি ব্যাপারটাকে ভাবি, উচ্চতা এবং গভীরতার সঙ্গে পরিবর্তন, তাহলে উচ্চতায় কত, g/1 + h/r হোল স্কয়ার, x গভীরতায় কত, এখান থেকে ভূপৃষ্ঠ থেকে x গভীরতায় গেলাম, কত হবে 1 - x/r, g * 1 - x/r। তাহলে উচ্চতা এবং গভীরতার সঙ্গে যে পরিবর্তন সেটাকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা যায় কিভাবে, এদিকে g, এটা বললাম ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, তার মানে এদিকটা উচ্চতা, তাহলে এটা কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র। তাহলে কেমন, কেন্দ্রে g এর মান 0, x গভীরতায় ওটা, তাহলে r গভীরতায় কত, 1 - r/r, তাহলে 0 থেকে স্ট্রেট লাইনে উঠলো ম্যাক্সিমাম হলো, তারপরে 1/r এর সঙ্গে ভ্যারি করে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে উচ্চতার ক্ষেত্রে, এটা গভীরতা। তাহলে বাইরে g প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, আর ভেতরে হচ্ছে কেন্দ্র থেকে বাড়ছে, কেন্দ্রে g 0, আর এদিকে r টেন্ডস টু ইনফাইনাইট, অসীম দূরত্বে গিয়ে g টেন্ডস টু 0। তাহলে কোথায় কোথায় 0, পৃথিবীর কেন্দ্রে g এর মান 0, কেন্দ্র কেন, এখানে দেখো x গভীরতায় বলেছি, যদি r গভীরতা যায় তাহলে কেন্দ্রে চলে যাব, x গভীরতা মানে যদি এটা হয়, এখানে যদি x গভীরতা, তাহলে r গভীরতা মানে কেন্দ্র, এখান থেকে r গভীরতায় গেলাম, তাহলে কেন্দ্রে, তাহলে কেন্দ্রে g এর মান কত, 0, কেন্দ্রে g এর মান 0, আর কোথায় 0, ভূপৃষ্ঠ থেকে অসীম উচ্চতায় g এর মান 0। ডেরিভেশন গুলো তোমরা পেয়ে যাবে, প্লে লিস্টে ভিডিও আছে, অবশ্যই দেখবে, ফলো করবে, যারা দেখোনি তারা দেখে নেবে। আর সূত্রগুলো এক জায়গায় করে দিচ্ছি তোমাদের, এরপর আমি নেক্সট একটা অঙ্কের উপর ভিডিও দেবো, সেখানে ছায়া প্রকাশনের কিছু অঙ্ক সমাধান করিয়ে দেবো এবং অন্যান্য কিছু থেকে অঙ্ক সমাধান করাবো। তো যাই হোক, সবকিছু মিলিয়ে কিছু একটা অঙ্ক সমাধান করা যাবে। তো যাই হোক, তো তার জন্য এটা তৈরি করা হচ্ছে। তো এরপর আমাদের আবর্ত গতি বিজ্ঞানে আমরা দেখেছিলাম আহ্নিক গতি, পৃথিবীর যে আহ্নিক গতি আছে তার জন্য জি এর মানের পরিবর্তন সব জায়গায়, পৃথিবী পৃষ্ঠে জি এর মান সব জায়গায় সমান হয়, পৃথিবী পৃষ্ঠের উপর কিন্তু জি এর মান সব জায়গায় সমান হয় না, পোলারে বা মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, আর নিরক্ষীয় অঞ্চল মানে ইকুয়েটরে সবচেয়ে কম। ঠিক আছে, সেটা হচ্ছে অক্ষাংশ বা ল্যামডার সাথে ভ্যারি করে। কিভাবে করে, আহ্নিক গতির জন্য আমি জাস্ট টপিক লিখে, আহ্নিক গতির জন্য জি এর মানে খুব ইম্পর্টেন্ট সূত্র, ডেরিভেশন খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে, পরিবর্তন, এটা গ্র্যাভিটেশনে আছে, দেখে নেবে। পৃথিবীর আবর্তন করছে, পৃথিবীর অক্ষ, নির্দিষ্ট কৌণিক বেগ নিয়ে ঘুরছে ওমেগা, পৃথিবীর ওমেগা কত, 24 ঘন্টায় এক পাক ঘোরে, 24 ঘন্টায় এক পাক ঘোরে, 2 পাই বাই ওমেগা, দ্যাট ইজ 2 পাই বাই টি, মানে 24 × 3600, 24 ঘন্টায় এক পাক ঘোরে, এত রেডিয়ান পার সেকেন্ড। পৃথিবীর হলে ওমেগা এটা, তাহলে এটা হলো নিরক্ষীয় তল, এখানে যদি ল্যামডা অক্ষাংশে কোন একটা অবস্থিত বস্তু হয়, ল্যামডা অক্ষাংশে কত হবে সেটা আমরা ক্যালকুলেট করব। পৃথিবীর ব্যাসার্ধ r, তাহলে এটা r,
আর এই স্থানে দূরত্ব হচ্ছে স্মল r। ল্যামডা অক্ষাংশে অবস্থিত যে বস্তুটা এঁকেছি তার দূরত্ব স্মল r। ওকে, এটা হচ্ছে p হলো ল্যামডা অক্ষাংশে অবস্থিত কোন বস্তু, কোন m ভরের বস্তু যার ভর m। আচ্ছা, তো এর উপর কি কি বল কাজ করছে? সে কিন্তু একটা বৃত্তপথে ঘুরছে। এই বস্তুটা কিন্তু একটা স্মল r ব্যাসার্ধের, এখানে যদি বস্তুটা থাকতো সেই ঘুরতো ক্যাপিটাল r ব্যাসার্ধে, কিন্তু এই ঘুরছে স্মল r ব্যাসার্ধে, কারণ অক্ষ থেকে তার দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে স্মল r। তাহলে বৃত্তপথে ঘুরতে গেলে অভিকেন্দ্র বল দরকার, বৃত্তপথে ঘুরতে গেলে একটা তো অভিকেন্দ্র বল দরকার। তাহলে কি কি কাজ করছে? কারণ এইখানে আমাদের বস্তুর উপর এদিকে একটা লম্ব প্রতিক্রিয়া আছে, এমটাই বার করতে হবে, যেটা হলো আপাত ওজন। জাস্ট এখানে ছবিটা আঁকছে। তাহলে এইদিকে একটা কাজ করছে পৃথিবীর কেন্দ্র, এটা ল্যামডা। এদিকে কাজ করছে লম্ব প্রতিক্রিয়া, লম্ব বল, বা এটাই হলো আপাত ওজন। এদিকে m ভরের বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে mg দিয়ে টানছে, mg দিয়ে টানছে। বৃত্তপথে ঘুরছে এদিকে, তাহলে এখানে একটা অভিকেন্দ্র বল দরকার। অভিকেন্দ্র বল দরকার, তার মানে আমাদের কেন্দ্র বরাবর যে লব্ধি বল, কেন্দ্র বরাবর যে লব্ধি বল, দেখো এটা ল্যামডা হলে এটা ল্যামডা, লব্ধি বল তা অভিকেন্দ্র বলের cos ল্যামডা উপাংশ বা কোসাইন cos উপাংশ, কারণ cos কেন এর সঙ্গে অভিকেন্দ্র বলে ল্যামডা করে থাকে cos উপাংশ সরবরাহ করে। এটা করিয়ে দিচ্ছি যেহেতু এটা গুরুত্বপূর্ণ। cos উপাংশ সরবরাহ করে, তার মানে লব্ধি বল কত? কেন্দ্রের দিকে কাজ করছে mg, এদিকে n, তাহলে mg - n m ওমেগা স্কয়ার r cos ল্যামডা। অভিকেন্দ্র বলটা কি সূত্র? m ওমেগা স্কয়ার r, আর ব্যাসার্ধ ওমেগা বেগে ঘুরছে m ভরের বস্তু, কিন্তু cos ল্যামডা। ল্যামডাটা কেমন দেখতে হয়েছে? cos ল্যামডা। তাহলে n কত চলে এলো? mg - m ওমেগা স্কয়ার r cos ল্যামডা। তাহলে n টাই হলো আমাদের আপাত ওজন, মানে mg ড্যাশ। তাহলে mg ড্যাশ ইকুয়ালস টু mg মাইনাস m ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা। কেন লিখলাম? এই ছবি থেকে দেখো, এটা যদি ল্যামডা হয় তাহলে ক্যাপিটাল স্মল r বাই ক্যাপিটাল r ইকুয়াল টু cos ল্যামডা। স্মল r বাই ক্যাপিটাল r, এটাও তো r, এটা r, ওপিটা r, এটা স্মল r বাই ক্যাপিটাল r, এই যে ত্রিভুজটা পাচ্ছ, স্মল r বাই ক্যাপিটাল r ইকুয়ালস টু কোসাইন ল্যামডা, দেন r ইকুয়ালস টু r কোসাইন ল্যামডা, দ্যাট ইজ r cos ল্যামডা। এটাকে রিপ্লেস করে দিলাম, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, এটা আমাদের সূত্র। তাহলে আমরা ফাইনাল যে রিলেশনটা পেয়ে গেলাম, তাহলে লিখি। তো দেখো এখানে g ড্যাশটা m গুলো কেটে গেছে, তাহলে g ড্যাশ ইকুয়ালস টু g মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা, বা g into 1 minus omega square r by g cos square lambda। এইভাবে লেখার একটা কারণ আছে। এইভাবে যাকে কমন নিয়ে কেন লিখলাম? কমন না নিয়ে লিখলেও তো হতো। লিখলাম কারণ তোমরা ভিডিও দেখলে পেয়ে যাবে, তাও আমি বলে দিই, ডেরিভেশনটা দেখিয়ে দিলাম। লেখার কারণ হলো এই যে ওমেগা আর জি, এই যে প্রত্যেকটা আমরা
নামগুলো লিখেছি ওমেগা আর জি, এগুলো লিখেছি, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটাই ওমেগা কত লিখেছিলাম 2π/24 × 36, সেটা জানি গিভেন। আর কত 6400 কিলোমিটার, কিলোমিটার থেকে মিটারে করতে হবে ইনটু 1000 মিটার। জি কত 9.81 মিটার পার সেকেন্ড। এই তিনটে ভ্যালু যদি আমরা এখানে পুট করি, এই ওমেগা স্কয়ার আর বাই জি এর ভ্যালু আসে, এটা মনে রাখার জন্য ফর এমসিকিউ প্রবলেম 1/17 স্কয়ার or 1/289, এটা মনে রাখবি। 1/17 স্কয়ার মানে 1/289 ওমেগা স্কয়ার আর বাই জি, এই জিনিসটার ভ্যালু আসে। তার মানে জি ড্যাশ বা জি ল্যামডা, ল্যামডা স্থানে জি ল্যামডা লিখি, জি ল্যামডা, জি ল্যামডা, এখানে জি এর মান কত, জি ল্যামডা, এখানে কত তাহলে জি। কেন জি? cosটা 90 ডিগ্রি, cos ল্যামডা তাহলে 0, তাহলে জি এটা 0 হয়ে যাবে, মেরু অঞ্চল। তাহলে জি ল্যামডা, ল্যামডা স্থানে জি ইনটু 1 মাইনাস cos স্কয়ার ল্যামডা বাই 289। এই সূত্রটা মনে রাখা বেশি সহজ। ওকে, তাহলে মেরুতে কত হবে? মেরু মানে ল্যামডা সমান 90 ডিগ্রি, তাহলে জি, কারণ এটা 0 হয়ে গেল। নিরক্ষীয় নিরক্ষীয়তে কত হবে? ল্যামডা সমান 0 ডিগ্রি, তাহলে জি মাইনাস ওমেগা স্কয়ার আর। তাহলে নিরক্ষীয় অঞ্চল আর মেরু অঞ্চলের মধ্যে জি এর মানের পরিবর্তন হচ্ছে ওমেগা স্কয়ার আর। নিরক্ষীয় আর মেরু অঞ্চলের মধ্যে জি এর মানের পরিবর্তন হচ্ছে ওমেগা স্কয়ার আর। এটা ঠিক করে লিখে দিই, দেখতে কেমন নোংরা লাগছে, হাতে লেখাটা খারাপ হয়ে যাচ্ছে। জি মাইনাস ওমেগা স্কয়ার, বাহ কি সুন্দর হাতে লেখা হয়ে গেল। যাই হোক, তো জি মাইনাস ওমেগা স্কয়ার আর, কারণ সেখানে কসটা 1 হয়ে যাচ্ছে, বা জি ইন্টু 1 মাইনাস 218, এটাও মনে রাখতে পারি, মানটা মনে রাখা যেতে পারে, সূত্রও মনে রাখতে পারি, বা এটার মান কত আসছে, এই মানটা আসছে এখানে বসালে 288/289 ইন্টু জি। ওকে, জি এর মানটা তাহলে নিরক্ষীয় অঞ্চলে কত আসছে আমরা একটু ক্যালকুলেট করি। জিটাকে ধরি যদি 9.81, তাহলে 288/289, যেটা এলো ইনটু 9.81, 9.776 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এখানে কত 9. মেরু অঞ্চলে হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড। তাহলে মেরু অঞ্চলে জি এর মান পেলাম, নিরক্ষীয় তাহলে মেরু অঞ্চলে জি এর মান কত 9.81, নিরক্ষীয় অঞ্চলে জি এর মান কত? ঠিক আছে, তো যাই হোক, এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, তোমাদের প্রয়োজনে লাগবে। ভিডিওটা ভালো করে দেখবে, প্লে লিস্টের ভিডিওগুলো ফলো করবে, তাহলে দেখবে টোটালটা একবার টোটাল রিভাইজ হয়ে যাচ্ছে। এরপর আমরা চলে যাব গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, মহাকর্ষীয় স্থিতিশক্তি। ওটা আগেই বলা দরকার ছিল, তা এখন বলি। পোটেনশিয়াল মানে কি? একক ভরের বস্তুকে আনতে কার্য। পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে যে কোনো ভরের বস্তুকে আনতে কার্য। তো দেখো, আমরা যদি একটা যে কোনো ভরের বস্তুকে নিয়ে আসি অসীম দূরত্ব থেকে, তাহলে কি হবে? গ্র্যাভিটেশন নিজে কাজ করবে। তাহলে গ্র্যাভিটেশন নিজে কাজ করবে মানে বস্তুটার কোনো এনার্জি লস হচ্ছে না, গ্র্যাভিটেশন তাকে আরো এনার্জি স্টোর করছে, সেটা হলো পোটেনশিয়াল এনার্জি। তাহলে হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, মহাকর্ষীয়, খুব ইম্পর্টেন্ট, মহাকর্ষীয়। যখন আমরা স্থিতিশক্তি পড়েছিলাম তখন আমি বলেছিলাম, তোমরা দেখেছো ওটা। তো বিভব মানে কি? এম ভরের একটা বস্তু আছে, তার থেকে r দূরত্বে কোন একটা বিন্দু P। বিভব মানে কি? এম ভরের একটা বস্তু আছে, তাহলে এই পয়েন্টে বিভব কত হবে? বি বিন্দুর বিভব কত? একক ভরের বস্তুকে আনতে, একক ভরের বস্তুকে একটা নিয়ে এলাম, একক ভরকে নিয়ে এলাম, একক ভরকে নিয়ে এলাম কোথা থেকে? অসীম থেকে নিয়ে এলাম, অসীম থেকে নিয়ে এলাম কোথায়? P তে।
কার্য কত হলো, বিভবটা হলো -gm/r। এবার যে কোনো একটা ভরের বস্তুকে, অন্য যে কোনো ভর, একক নয়, 1 কেজি নয়, 5 কেজি, 7 কেজি, 10 কেজি, এরকম কোনো একটা ভর আনতে যে কার্য টি বিন্দু, তাহলে সেটাই হলো, এখান থেকে যদি নিয়ে আসি তাহলে ধরো কোন একটা বস্তু নিলাম m ড্যাশ, m ড্যাশ কে নিলাম, তাহলে একক ভরের ক্ষেত্রে এটা, তাহলে এখানে যদি একক ভর নয় অন্য একটা ভর আছে, এটা ছিল m, এটা বললাম m ড্যাশ, m ড্যাশ থেকে নিয়ে এলাম, কোথা থেকে আনলাম, অসীম দূরত্ব থেকে নিয়ে এলাম m ড্যাশ ভরকে, m ড্যাশ ভরকে নিয়ে এলাম অসীম দূরত্ব থেকে, ফ্রম ইনফাইনাইট ডিসটেন্সে নিয়ে এলাম m ড্যাশ ভরকে, কোথায় আনলাম, p পয়েন্টে নিয়ে এলাম। দেন তাহলে এই যে একটা সিস্টেম হলো, এই দুটো মিলে একটা সিস্টেম, সংস্থা, এই সিস্টেমের পটেনশিয়াল এনার্জি কত, একক ভরকে আনতে কার্য এটা, তাহলে m ড্যাশ কে কত হবে, -gm/r, একক ভরের জন্য এটা কার্য ইনটু m ড্যাশ, দ্যাট ইজ g m ড্যাশ/r। খুব ইম্পর্টেন্ট সূত্র। তাহলে মহাকর্ষীয় স্থিতিশক্তির সূত্র কি দাঁড়ালো, দুটো ভর যদি আর দূরত্বে থাকে, সেই সিস্টেমের পটেনশিয়াল, সিস্টেম সংস্থার পটেনশিয়াল এনার্জি হলো -gm m'/r। একটা एग्जांपल, তোমরা एग्जांपल না দিলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে সূত্র কি, gm m'/r। দেখি একটা ছবি, জাস্ট একটা एग्जांपल, ছোট তিনটে ভর বলেছে, এটা বললো a1, এটা a2, এটা a3, এটা m1 ভর, m2 ভর, m3 ভর, তিনটে ভর আছে, একটা সিস্টেম তৈরি করা হয়েছে, তিন কোণায় তিনটে ভর, একটা 1 কেজি, একটা 2 কেজি, একটা 3 কেজি, এরকম কিছু একটা বলবো। তাহলে এর পটেনশিয়াল এনার্জি কত হবে, এই সংস্থার স্থিতিশক্তি কত হবে, এরা দুটো একটা সংস্থা, দুটো সংস্থা, তিনটে কম্বিনেশন হতে পারে। তাহলে মহাকর্ষীয় স্থিতিশক্তি হলো মাইনাস, কমন নিয়ে নিলাম, -g, তাহলে g m1 m2 বাই a1, বললাম a12 a23 a31 প্লাস g m2 m3 বাই a323 প্লাস, নাম দেওয়ার কোনো এমনি নাম দিয়েছি, অনেক কোনো কিন্তু ডিরেকশন নেই, g m3 m1 বাই a, লাইক দিস। তো এইভাবে যতগুলো কম্বিনেশন হওয়া সম্ভব, সেই কম্বিনেশন মিলে আমার পটেনশিয়াল এনার্জি আমরা ক্যালকুলেট করব। ওকে, তাহলে এটা আমাদের ইম্পর্টেন্ট জায়গা। স্থিতিশক্তি যেন সূত্র মনে থাকে, যে কোনো অবস্থানে স্থিতিশক্তি। যেমন ধরো একটা বস্তু ভূপৃষ্ঠে আছে, m ভরে, এটা পৃথিবী, আর্থ লিখছে না, এখানে একটা বস্তু আছে m ভরে, একটা বস্তু এখানে আছে এই চিত্রটা, তাহলে এটা 1, এটা 2, তাহলে এখানে স্থিতিশক্তি কত, 1 নম্বর ক্ষেত্রে স্থিতিশক্তি কত হবে, g mm/r, পৃথিবীর ভর m, এর ভর m, যখন 1 নম্বর অবস্থানে ছিল তখন দূরত্ব কত, এই দুটো, এই দূরত্বটা কত, ডিসটেন্সটা r। এবার এই বস্তু যখন এখানে 2 তে চলে গেছে, দ্বিতীয় অবস্থানে গেছে, তখন তার স্থিতিশক্তি কত, -g mm, এদের ডিসটেন্স কত, কেন্দ্র থেকে দূরত্ব r + h। তাহলে 1 নম্বর অবস্থানে স্থিতিশক্তি হলো, এটা খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, এটা আমাদের কাজে লাগে। পৃথিবীর কেন্দ্রে, আমাদের পৃথিবী পৃষ্ঠে যখন আছে তখন তার স্থিতিশক্তি কত হলো, -gmm/r। যখন h উচ্চতায় চলে গেল, কত হয়ে গেল, -gmm/r + h। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, তোমরা কিন্তু ভালো করে দেখো। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট হচ্ছে এসকেপ ভেলোসিটি বা মুক্তি বেগ। নেক্সট আমাদের টপিক আছে এসকেপ ভেলোসিটি। মুক্তি বেগ, মুক্তি বেগ মানে কি, ন্যূনতম যে বেগে পৃথিবী বা অন্য কোনো গ্রহের, ন্যূনতম যে বেগে পৃথিবী বা অন্য কোনো গ্রহের পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে যদি ছোঁড়া হয়, তাহলে যতখানি কৃতকার্য বা যতখানি কার্য হবে, এবং সেই কার্যের জন্য যে শক্তি, শক্তি মানে কি, শক্তি মানে শক্তিটা কি, শক্তি, গতি শক্তি, সেই ন্যূনতম যতটা শক্তি দরকার এবং তার জন্য যে বেগ, ন্যূনতম বেগ,
সেই বেগটাকে ছুঁড়লে, যে শক্তি দিয়ে ছুঁড়লে বা যে বেগ দিয়ে ছুঁড়লে, বস্তুটা কোথায় চলে যাবে? যে পৃথিবী বা অন্য কোনো গ্রহের যে মহাকর্ষ ক্ষেত্র, সেই ক্ষেত্রের বাইরে চলে যাবে। তাহলে ন্যূনতম যে বেগে কোনো একটা বস্তুকে ছোঁড়া হলে সেই ক্ষেত্রে সেই বেগের মানটা এমন হলো যাতে করে বস্তুটা সাথে ফিরে এলো না, মানে তার মহাকর্ষ ক্ষেত্রে বা অভিকর্ষ ক্ষেত্রের বাইরে চলে গেল, সেই ন্যূনতম বেগটাকেই বলা হচ্ছে ওই গ্রহ বা পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগ। তো মুক্তিবেগটা সূত্রটা আমি জাস্ট আলোচনা করছি, তোমরা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে তার। আবার বলে দিচ্ছি, প্লে লিস্টে যাবে, গ্র্যাভিটেশন ক্লাস 11 বলে একটা ফোল্ডার আছে, তার মধ্যে 10খানা ভিডিও দেওয়া আছে, ছোট ছোট 15-20 মিনিটের ছোট ছোট ভিডিও আছে। তোমরা ভিডিওগুলো ফলো করবে, টোটাল সিলেবাস এক্সপ্লেন করা আছে। আমি তাও আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যাতে অঙ্কগুলো পড়তে সুবিধা হয়। ওকে, তো যাই হোক, তাহলে এই ক্ষেত্রে এসকেপ ভেলোসিটি পৃথিবীর ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে 2gm/r বা √2gr। কোনটা কি? mটা হলো গ্রহ বা পৃথিবীর ভর। যে গ্রহ থেকে বস্তুটাকে ছুঁড়বো তার ভর হলো ক্যাপিটাল M। এটা কিন্তু এই mটা বস্তুর ভরের উপর নির্ভর করে না। ওকে, যে বস্তুটাকে আমরা ছুঁড়ছি তার ভরের উপর নির্ভর করে না। জি জানি মহাকর্ষ ধ্রুব, আর হলো ব্যাসার্ধ, পৃথিবী বললে পৃথিবী, অন্য গ্রহ বললে অন্য গ্রহ। ওকে, এটাকে আমরা বিভিন্ন ফর্মে সূত্রগুলো লিখতে পারি। কিভাবে লিখতে পারি? তাহলে একটা √2gm 2gr, একটু আগেই পেলাম 2r, g পেয়েছি কত 4/3 πr ρg, এটাও লিখতে পারি। তাহলে এটা আসছে 8/3 π r² ρg। মুক্তিবেগ গড় ঘনত্বের সাথে কিভাবে নির্ভর করে? তাহলে v escape এই সূত্র অনুসারে প্রপোর্শনাল টু r আর প্রপোর্শনাল টু √2। এটা লেখা দরকার নেই, টোটাল সূত্রটা মনে রাখবে। এসকেপ ভেলোসিটিটা গড় ঘনত্বের সঙ্গে কিভাবে নির্ভর করছে, এবং বস্তুর ভরের উপর তো নির্ভর করে না, স্মল m নেই, বস্তুর যে বস্তুকে ছুঁড়বো তার ভরের উপর নির্ভর করবে না। তাহলে সকল বস্তুর ক্ষেত্রেই ফর আর্থ সারফেস, ফর আর্থ তোমরা জানো আশা করি এসকেপ ভেলোসিটি হচ্ছে 11.2 কিলোমিটার সেকেন্ড ইনভার্স। প্রতি সেকেন্ডে এই বেগ বা এর থেকে বেশি বেগ নিয়ে ছুঁড়লে এটা অভিকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যেতে পারবে। কম হলে যাবে না, বেশি বা বেশি, সমান বা বেশি হলে, সমান হলে যাওয়ার চেষ্টা করবে, আর বেশি হলে ছাড়িয়ে চলে যাবে। এরপর আমরা চলে যাব এই চ্যাপ্টারের নেক্সট পার্ট, কেপলারের সূত্র। ডেরিভেশনে দেখার জায়গা নেই, তাও একটা জিনিস একটু বলে দেবো, এবং গ্রহ উপগ্রহের গতি। এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ। আমাদের এই চ্যাপ্টার থেকে মার্ক আমাদের বোর্ড এক্সামে 7 মার্কস আসবে, 7 মার্ক, 7 নাম্বার আসবে। বুঝতেই পারছি কতটা গুরুত্বপূর্ণ। দুটো 3 নাম্বার, একটা 1 নাম্বার, দুটো একটা এমসিকিউ আসবে, দুটো 3 আসবে, তাহলে গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বো। ওকে, তো যাই হোক, কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। কেপলারের সূত্র গ্রহ উপগ্রহের গতি। এই ভিডিওটা হয়ে গেলে আমি তোমাদের একটা গাণিতিক সমস্যার ভিডিও তৈরি করে দেবো বলেছি। আশা করি দুটো ভিডিও একসঙ্গে আপলোড করে দিতে পারবো, যদি পারি করতে। তো তোমরা দেখবে, ভালো করে করবে। তো কেপলারের সূত্র কি বলছে? তখন প্রথম সূত্র কি বলছে? সূর্যকে প্রদক্ষিণ করে, এটা সূর্যকে প্রদক্ষিণ করে গ্রহগুলো ঘুরছে বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে, যেখানে সূর্য থাকবে তার ফোকাসে, সূর্যকে ফোকাসে রেখে বৃত্তাকার মানে সার্কুলার বা ইলেকট্রিক্যাল অরবিটে গ্রহগুলো রোটেট করছে। ওকে,
এবং মনে রাখতে হবে প্রত্যেকটা অবস্থানে এখানে এই রোটেশনের ক্ষেত্রে কৌণিক ভরবেগ ধ্রুবক, অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগ ধ্রুবক, এটা যেন মনে রাখবে। কৌণিক ভরবেগটা ধ্রুবক থেকে মানে mvr কনস্ট্যান্ট। মানে এখানে যদি বলি এই ডিসটেন্সটা বললাম ধরো r2, এটা সবচেয়ে দূরের অবস্থান, এটা সবচেয়ে কাছের অবস্থান। এটাকে যদি বললাম তো এখানে বেগ v2, এখানে বললাম v1। তাহলে কি হলো, সূর্যকে ফোকাসে রেখে গ্রহগুলো বৃত্তাকার, বৃত্ত হলে তো সব জায়গায় সমান হবে, এটা উপবৃত্ত যেহেতু রয়েছে, ইলিপস বা সার্কুলার পাতে ঘুরবে। তো এখানে আমরা লিখতে পারি m v2 r2 সমান m v1 r1। এটা কিন্তু খাটবে ফার্স্ট ল। তাহলে বললো বৃত্তপথে ঘুরবে, বৃত্ত বা উপবৃত্তের পথে, এটা কিন্তু মনে রাখার জন্য বললাম, এটা প্রথম সূত্রের অংশ নয়, কৌণিক ভরবেগগুলো দ্বিতীয় সূত্রের অংশ। সেকেন্ড ল বলছে যখন ঘুরবে তখন এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট বা ক্ষেত্রবেগ ধ্রুবক। ক্ষেত্রবেগ ধ্রুবক মানে v এরিয়াল ডেল্টা a dAd, মানে এখান দিয়ে যাচ্ছে সে সূর্যকে ঘিরে যতটা এরিয়া কভার করবে, ধরো এখান থেকে এখানে গেল, তাহলে এই যতটা এরিয়া কভার করলো সেই এরিয়া কভার করা রেট উইথ রেসপেক্ট টু টাইম মাস্ট বি কনস্ট্যান্ট। এখান থেকে এখানে যেতে সময় লেগেছে dt বা ডেল্টা t, এই এরিয়াটা হলো ডেল্টা a, তাহলে ডেল্টা বা ডেল্টা t এটা হবে কনস্ট্যান্ট। ওকে, এরিয়াগুলো সমান হবে সব সময়, এরিয়া সমান সময় অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, মানে ক্ষেত্রফলের পরিবর্তনের হার এটা কনস্ট্যান্ট হবে, একই হারে সেই ক্ষেত্রফলগুলো কভার করবে কার রেসপেক্টে, সূর্যকে ঘিরে যে ক্ষেত্রফলগুলো সে অতিক্রম করে যাচ্ছে সেগুলো কনস্ট্যান্ট। ওকে, প্রমাণটা দেখবে, এটাকে এখান থেকে আমরা পেয়ে যাই কনজারভেশন অফ এটা কনস্ট্যান্ট, এখান থেকে আমাদের আসে, প্রমাণটা দেখে নেবে। আর থার্ডটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যখন আবর্তন করবে তখন গ্রহগুলোর আবর্তনকাল t স্কয়ার প্রপোর্শনাল টু হবে r3। গ্রহগুলির পর্যায়কালের বর্গ তার গড় দূরত্বের ঘনের সাথে সমানুপাতিক। তাহলে প্রথমটা কি, সূর্যকে ফোকাসে রেখে গ্রহ বা উপগ্রহগুলি, মেনলি গ্রহগুলি, উপগ্রহ এখানে আসবে না, গ্রহগুলি বৃত্ত বা উপবৃত্তাকার পথে ঘুরছে। 2 নম্বর, এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট মানেই কৌণিক ভরবেগ ধ্রুবক। ক্ষেত্রবেগ মানে একক সময় ক্ষেত্রফলে নির্দিষ্ট সময় অবকাশে নির্দিষ্ট পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করবে। এরিয়াটা দেখতে পাচ্ছ, মার্ক করে দিয়েছি ছবিতে, ওরকম একটা এরিয়া, বিভিন্ন সময় যে এরিয়াগুলো যাচ্ছে, ধরো একটা সময় বললাম, এটা দেখলাম ধরো এই সময় এখান থেকে ডেল্টা টি এখান থেকে এখানে গেল, তাহলে এই যে এরিয়াটা হবে, প্রথম ডেল্টা টি সময় গেছে এখান থেকে এখানে, তাহলে এরিয়া হলো এটা, পরে একটা ডেল্টা টি সময় এখান থেকে এখানে গেছে, তাহলে এরিয়া এটা, তাহলে এই দুটোর এরিয়া অবশ্যই সমান হবে। এটার এরিয়া যদি ডেল্টা a1, এটার এরিয়া যদি ডেল্টা a2 হয়, এবার দুটোর ক্ষেত্রে যদি টাইমটা সমান হয়, এখান থেকে এখানে যেতে যা টাইম, এখান থেকে এখানেও যদি টাইম সমান হয়, তাহলে ডেল্টা a1 মাস্ট বি ইকুয়ালস টু ডেল্টা a2। দুটোর ক্ষেত্রে ক্ষেত্রফলে সময় অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে সূর্যকে ঘিরে। ওকে, তো এই তিনটে সূত্র আমরা কেপলারস ল নামে পরিচিত। তো কোন একটা গ্রহ যখন সূর্যকে ঘিরে ঘুরছে, আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ জায়গা দেখে নিই। গ্রহ সূর্যকে ঘিরে ঘুরছে, একটা গ্রহ ঘুরছে, এম ভর, সূর্যের ভর এম, ক্যাপিটাল এম, বৃত্তপথে ঘুরছে, তাহলে এদিকে একটা গ্রহ, আমার মহাকর্ষ বল কাজ করছে, মহাকর্ষ বলটা কত, জি mm বাই r স্কয়ার। ওকে, জি mm বাই r স্কয়ার, এটা হচ্ছে মহাকর্ষ বল। এবার বৃত্তপথে ঘুরতে গেলে কি লাগে, অভিকেন্দ্র বল লাগে। তাহলে ধরলাম ঘুরছে, আবর্তন বেগ কত, ওমেগা, দ্যাট ইজ m ওমেগা স্কয়ার r, কারণ এখানে মহাকর্ষ বলটাই অভিকেন্দ্র বল যোগান দিচ্ছে, এটা হচ্ছে অভিকেন্দ্র বল। তাহলে মহাকর্ষ বল, অভিকেন্দ্র বল, বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল সরবরাহ করছে। ওকে, তাহলে এখান থেকে আমরা ওমেগা পেয়ে গেলাম
রুট ওভার জিএম বাই আর কিউব। তাহলে এটা হচ্ছে গ্রহগুলির কৌণিক বেগ, আবর্তনের কৌণিক বেগ এটা। তাহলে এটা হলো কৌণিক বেগ। তাহলে রৈখিক বেগ কত? যদি বলতাম ভি বেগে যাচ্ছে, এখানে স্পর্শক বেগ ভি, তাহলে রৈখিক বেগ ট্রান্সলেশনাল ভেলোসিটি কত? ভি সমান হচ্ছে ওমেগা বাই আর, সরি ভি সমান আর ওমেগা। তাহলে এটা আসছে জিএম, আটটা স্কয়ার হয়ে দুটো একটা আর কেটে যাবে, 8 স্কয়ার, তাহলে জিএম বাই আর। তাহলে আবর্তনের রৈখিক বেগ হয়ে গেল রুট ওভার জিএম বাই আর। এটা হলো রৈখিক বেগ পেয়ে গেলাম। আর যদি আমরা যাই আবর্তনকাল, এক পাক ঘুরতে যে সময় লাগে সেটা যদি টি হয়, আবর্তনকাল বা পর্যায়কাল, আবর্তনকাল মানে টি, 2 পাই বাই ওমেগা, পর্যায়কাল টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডটাকে যদি আমরা টি ধরি তাহলে 2 পাই বাই ওমেগা মানে 2 পাই রুট ওভার আর কিউব বাই জিএম। এটাকেই যদি আমরা স্কয়ার করি, পর্যায়কালের বর্গ, এটাকে স্কয়ার করি যদি দেখো আসছে 4 পাই স্কয়ার আর কিউব বাই জিএম। এখান থেকে কিন্তু আমরা বলতে পারি টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, কারণ এই যে পোরশনটা 4 পাই স্কয়ার বাই জিএম, এটা কিন্তু টোটালটা একটা কনস্ট্যান্ট। তাহলে এটা কেপলারের তৃতীয় সূত্রের প্রমাণও বলা চলে। তাহলে গ্রহের পর্যায়কাল, আবর্তন, কৌণিক বেগ, তিনটেই আমরা পেয়ে গেছি। তিনটে সূত্র দিয়ে অঙ্ক লাগবে, বক্সগুলো করা সূত্রগুলো অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এটা আমাদের কেপলারের সূত্র এবং সূত্রের প্রমাণগুলো তোমরা দেখে নেবে। অবশ্যই প্লেলিস্টে গিয়ে গ্র্যাভিটেশন ক্লাস 11 ফোল্ডারে গিয়ে পেয়ে যাবে কেপলারের সূত্র বলে, ওখানে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখবে সবকটা ভিডিও, যারা এখনো দেখে উঠতে পারোনি তোমরা দেখবে, তো ওখানে পেয়ে যাবে। তো যাই হোক, উপগ্রহের গতির ক্ষেত্রে কিছুই আলাদা নয়, একই সূত্র। তো উপগ্রহের ক্ষেত্রে আমরা কেন্দ্রে থাকবে গ্রহ, কেন্দ্রে থাকবে গ্রহ, উপগ্রহের গতি এটা পৃথিবী, ভর m, ব্যাসার্ধ r। পৃথিবীকে কেন্দ্র করে একটু বড় করে আঁকি, এটাকে বললাম পৃথিবী, ব্যাসার্ধ r, ভর m। এটা উপগ্রহ ঘুরছে, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় উঠছে। ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটা উপগ্রহ আবর্তন করছে পৃথিবীকে। তাহলে তার এই যে আবর্তন করছে তার ব্যাসার্ধটা তাহলে কত হলো? r চলে এলো, r প্লাস h। তাহলে তার আবর্তনের v, তাহলে কৌণিক বেগ আগের সূত্রে আমরা পেয়েছি ওমেগা সমান পেয়েছি রুট ওভার জিএম বাই আর কিউব। সূত্রগুলো মুখস্থ করবে, রুট ওভার জিএম বাই আর কিউব। তাহলে কত হবে? জিএম মানে আমরা শিখেছি বলেছি জি আর স্কয়ার, আর কিউব মানে হচ্ছে আর প্লাস এইচ হোল কিউব। তাহলে দেখো সূত্র কিন্তু পাল্টালো না, শুধু দেখতে আলাদা হলো। তাহলে কৌণিক বেগ হয়ে গেল এটা। রৈখিক বেগ, রৈখিক বেগ কত হলো? v সমান রুট ওভার জিএম বাই আর। তাহলে কত হবে? রুট ওভার জি আর স্কয়ার বাই জি, আরটা জানি, আর দেওয়া থাকবে, এইচ দেওয়া থাকবে, জি এর মান আমরা জানি, আর প্লাস এইচ। তাহলে এটা হলো উপগ্রহের রৈখিক বেগ পেলাম, উপগ্রহের কৌণিক বেগ পেলাম। পর্যায়কাল কত? তাহলে পর্যায়কাল বা আবর্তনকাল, এখানে পর্যায়কাল লিখলাম, আগে আবর্তনকাল লিখেছি। টি সমান 2 পাই রুট ওভার জিএম বাই আর কিউব, সরি আর কিউব বাই জিএম। এরকম ছিল। এটা কত আসবে? 2 পাই রুট ওভার আর কিউব মানে কত? আর প্লাস এইচ হোল কিউব। জিএম মানে কত? জি আর স্কয়ার, জি আর স্কয়ার একটা আর বাইরে চলে যাবে।
তাহলে দেখো আবর্তন এর কৌণিক বেগ পেলাম, উপগ্রহের কৌণিক বেগ, উপগ্রহের রৈখিক বেগ, উপগ্রহের পর্যায়কাল। এই তিনটে সূত্র খুবই গুরুত্বপূর্ণ। ডেরিভেশনটা একই রকম ভাবে করে মানগুলো বসিয়ে দেবে, আমি আলাদা করে প্রমাণে গেলাম না। তাহলে প্রমাণটা একই থাকলো, আগের প্রমাণটাই করা হলো। যেভাবে গ্রহের ক্ষেত্রে দেখলাম বেগ কত, ওমেগা কত, ভি কত, আর কত, এখানেও কিন্তু একইভাবে চলে এলো। উপগ্রহের গতির ক্ষেত্রেও আমরা এভাবে পেয়ে গেলাম। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে ভূসমলয় কৃত্রিম উপগ্রহ। এটা আমাদের একটু দেখতে হবে। তো এই যে সূত্র পর্যায়কাল, এটাকে কাজে লাগিয়ে আমরা একটা সূত্র বার করছি। তাহলে এর ক্ষেত্রে পর্যায়কাল পেলাম, উচ্চতা যদি বার করি, পর্যায়কালের সূত্র কত হলো 2π/r √r+h3/g। এটা আবর্তনকাল। তাহলে এখান থেকে h বার, তাহলে h কত আসছে, তাহলে t স্কয়ার যদি স্কয়ার করি তাহলে 4π² g r+h হোল কিউব। তাহলে এখান থেকে যদি h বার করি কত হবে, এইগুলো সব এদিকে গেল, t স্কয়ার r²g by 4π² হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস r। তাহলে উপগ্রহের উচ্চতা সূত্র আমরা পেয়ে গেলাম t স্কয়ার r²g। তোমরা বার করে নেবে, মুখস্থ করার কিছু নেই। টিটা মনে রাখলেই দুদিকে স্কয়ার করে এইচটা আমরা নির্ণয় করতে পারবো। এটাই এর সাহায্যে উপগ্রহের উচ্চতা বার করা হয়। যেমন একটা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় কৃত্রিম উপগ্রহ। ভূসমলয় কৃত্রিম উপগ্রহ এগুলো কেমন, ভূসমলয় কৃত্রিম উপগ্রহগুলো কেমন হয় এখানে আনছি। তো সূত্রটা কাজে লাগবে, ঢাক রাখা বুঝলাম না। মানে ভূসমলয় কৃত্রিম উপগ্রহ মানে কি, এরা নিরক্ষীয় তল বরাবর ঘুরছে, নিরক্ষীয় তলে ঘুরবে। তাহলে এরা ঘুরবে নিরক্ষীয় তলে, শর্টে লিখছি নিরক্ষীয় তল বরাবর ঘুরবে। টাইম পিরিয়ড হবে 24 ঘন্টা। 24 ঘন্টায় পৃথিবীকে এক পাক ঘুরবে, তার মানে পৃথিবীও ঘুরছে। তাহলে পৃথিবীর আবর্তন বেগ আর এর আবর্তন বেগ সমান। তার মানে জিনিসটা কেমন, এই ধরো পৃথিবীটা এইভাবে ঘুরছে, পৃথিবীটা এইভাবে ঘুরছে, তাহলে জিনিসটা একইভাবে ঘুরছে। এটা যদি পৃথিবী ঘোরে তাহলে জিনিসটা কেমন, এখানে গ্রহটা আছে একইভাবে ঘুরছে। তাহলে পৃথিবী থেকে দেখলে কি মনে হবে, স্থির। ভূসমলয় বা জিও স্টেশনারি পৃথিবীর সাপেক্ষে স্থির মনে হবে, তাই নাম ভূসমলয় কৃত্রিম উপগ্রহ বা জিও স্টেশনারি মানে স্থির, জিও মানে আর্থ, স্টেশনারি মানে স্থির, কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট, আর্টিফিশিয়াল স্যাটেলাইট। তাহলে এই ভ্যালু থেকে আমরা যদি এইচটা ক্যালকুলেট করি, টি এর মানটা এটা, তাহলে এখানে আমরা যদি এইচ কত আসছে, এইচটা চলে এলো টি স্কয়ার মানে 24 × 3600 স্কয়ার, আর কত 6400 × 10 কিউব মিটারে করলাম, ইনটু জি কত 9.81 বাই 4π² হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস আর মানে 6400 × 10 কিউব। এইটা করলে ভূসমলয় কৃত্রিম উপগ্রহের উচ্চতা বার করা যাবে। এটা করলে ভূসমলয় কৃত্রিম উপগ্রহের উচ্চতা আমরা নির্ণয় করতে পারবো, এবং তার মানটা আমরা একটু দেখে নিই কত আসে। হিসাবটা দেখেই নি, ব্র্যাকেট দিলাম। প্রথমটা হচ্ছে কত, 24 × 3600, এটা ব্র্যাকেটে, তাহলে 24 স্কয়ার 3600 স্কয়ার ইনটু 6400 স্কয়ার ইনটু 10 টু দি পাওয়ার 6 হয়ে যাবে, ওটা 6 ইনটু 9.81 ডিভাইডেড বাই 4π²
ওকে, টোটালটা টু দি পাওয়ার 1/3 মাইনাস 6400 আর 3টে 0 24 × 3600 স্কয়ার মাইনাস আর 9.81 বাই 4 যেটা আসছে আমাদের, দেখে নিই আবার হিসেবটা তো অনেক বড়। 6400 স্কয়ার আর স্কয়ার জি, ঠিক আছে, বাই 4 স্কয়ার ইনটু লাইক দিস। এটা আসছে আমাদের 9.81, যদি না 9.8 ধরি তাহলে কত আসে একটু দেখে নিই। এটা আসছে 35,000 মতো, ঠিক আছে, উত্তর আমাদের চলেই এসছে। আচ্ছা 9.8 ধরি, হ্যাঁ 35,940, থেকে 9.8 ধরে করো, 35,940 কিলোমিটার, 0.35940031, ঠিক আছে। তাহলে ভূসমলের উপগ্রহগুলো ভূপৃষ্ঠ থেকে 35,940, প্রায় 6 মানে 6 গুণ উচ্চতায়, অনেক উচ্চতায় থাকে, বুঝতেই পারছি। তাহলে 24 ঘন্টায় ঘোরে। আর একটা উপগ্রহ হয় পোলার স্যাটেলাইট, যেগুলো এই বরাবর ঘোরে, ওগুলো 700 থেকে 800 কিলোমিটার এদিকে ঘোরে, মেরু উপগ্রহ বলে এগুলো, এই বরাবর একটা ঘোরে, সেগুলো মেরু উপগ্রহ 700 থেকে 800 কিলোমিটার, ওগুলো একটু দেখে নেবে তোমরা বই থেকে। তো এইগুলো আমাদের গুরুত্বপূর্ণ জায়গা ছিল। লাস্ট আমাদের যেটা আলোচনার বিষয় মেরু উপগ্রহ, ভূসমলের উপগ্রহ দেখে নেবে। লাস্ট একটা টপিক, এটা দিয়ে আমি শেষ করবো, সেটা হচ্ছে আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট। লাস্ট ওয়েটলেসনেস, কৃত্রিম উপগ্রহে বা ভারহীন অবস্থা, যেটা বলবো সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভারহীনতা। এটা খুব ইম্পর্টেন্ট, 2 নম্বরের প্রশ্ন। কৃত্রিম উপগ্রহে কোন বস্তুর ভারহীনতা, মানে কৃত্রিম উপগ্রহের ভেতরে কোন বস্তু ভারহীন অবস্থায় থাকে, মানে তার উপর ক্রিয়াশীল লম্ব বলের মান 0 হয়, সেটাই দেখতে হবে। তো ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতা একটা কক্ষপথে ঘুরছে, কোন একটা কক্ষপথে কৃত্রিম উপগ্রহ ঘুরছে, তার উপর একটা অবজেক্ট আছে, একটা বস্তু আছে। এই বস্তুর ভর ধরে নিলাম, বস্তুর ভর হচ্ছে m, আর এই কৃত্রিম উপগ্রহ যেটা বডিটার ভর হচ্ছে ক্যাপিটাল M। এই দূরত্বটা হলো r, এখানে g টা হলো g', ঘুরছে v বেগে, পৃথিবীকে প্রদক্ষিণ করছে। ওকে, তাহলে যদি কৃত্রিম উপগ্রহের সাপেক্ষে ভাবি তাহলে কি কি বল কাজ করছে? কৃত্রিম উপগ্রহের সাপেক্ষে ভাবলে জিনিসটা শূন্যে ভেসে আছে, এদিকে শুধু একটা mg ড্যাশ বল কাজ করছে। তাহলে mg ড্যাশ এর মানটা নিশ্চয়ই mv²/r এর সমান, কারণ mg টাই হচ্ছে এখানে অভিকেন্দ্র বল যোগান দিচ্ছে। তাহলে এখান থেকে g ড্যাশ পেলাম v²/r। এগেইন আমরা যদি এর ভিতরে যে অবজেক্টটা আছে, অবজেক্টের রেসপেক্টে ভাবি, অবজেক্টের উপর কি কি বল কাজ করছে m ভরে, তার এদিকে একটা mg ড্যাশ, এদিকে একটা লম্ব বল, কারণ তার ভূমি আছে, সে তো একটা সিস্টেমের ভেতরে আছে, এর কিন্তু কোনো ভূমি নেই কৃত্রিম উপগ্রহে, কিন্তু অবজেক্টটা তো একটা তলে আছে ধরে নিলাম। এই ক্ষেত্রে কত mg ড্যাশ মাইনাস m ইকুয়ালস টু m v²/r। তাহলে এখানে যদি g ড্যাশের ভ্যালুটা বসিয়ে দিই, g ড্যাশটা যদি এখানে বসাই তাহলে এটা কত আসছে m v²/r মাইনাস m ইকুয়ালস টু m v²/r। তাহলে এখানে n চলে এলো 0।
তার মানে কৃত্রিম উপগ্রহের মধ্যে অবস্থিত বস্তুর উপর লম্ব বল শূন্য, তার মানে ভারহীন অবস্থা। লম্ব বল শূন্য মানে কি, তার ভূমির সঙ্গে কন্টাক্ট নেই। তাহলে কৃত্রিম উপগ্রহের ভিতর যে বস্তুগুলো থাকবে সেগুলো কিন্তু ভূমিতে থাকবে না, ভাসমান অবস্থায় থাকবে। তার ফলে লম্ব বলের মানটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, গ্র্যাভিটেশন চ্যাপ্টারে যা যা ছিল তোমাদের সিলেবাসে আছে সম্পূর্ণ আমি রিভিশন করে দিলাম, রিভাইজ করে দিলাম, টপিকগুলো আলোচনা করে দিলাম। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবে এবং ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে, এবং আরো ডিটেইলসে জানতে প্লে লিস্টে গিয়ে গ্র্যাভিটেশন ক্লাস 11 ফোল্ডারের 10টা ভিডিও ভালো করে দেখে নেবে। ছোট ছোট 20 মিনিট 25 মিনিট বা আরো কম সময়ের কিছু ভিডিও আছে। টোটাল ডেরিভেশন করে দেওয়া আছে, এখানেও কিছু করলাম, টোটালটা ফলো করবে। এই ভিডিওয়ে কিছু এক্সট্রা সূত্র বললাম যেগুলো ওখানে নেই, সেগুলো জানা দরকার। তো যেগুলো আমাদের জেইই মেন নিটের জন্য দরকার সেটাও বলে দিয়েছি, এবং তোমাদের কাজটা দিলাম ওই পোটেনশিয়াল থেকে ফিল্ডটা ক্যালকুলেট করবে ডিভিডিআর করে। ওকে, তো করে আমাকে একটু কমেন্টে জানাবে কত এলো। তো যাই হোক, এগুলো করে ফেললাম। এরপর আমরা গ্র্যাভিটেশন রিভিশন করে ফেলার পর আমরা কিছু অঙ্ক করব, অঙ্কগুলো দিয়ে পরবর্তী ভিডিও চলে আসবে। এবং গ্র্যাভিটেশন কমপ্লিট করার পর আমরা চলে যাব আমাদের জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, পদার্থের সাধারণ ধর্ম মানে স্থিতিস্থাপকতা, উপস্থিতিবিদ্যা, পৃষ্ঠটান, সান্দ্রতা, তাপ। খুব সহজ চ্যাপ্টার, তুলনামূলক। তো এগুলো আমরা করবো। আজকে এই অবধি বলেই শেষ করছি। আবার সামনের দিন আমরা নতুন টপিক নিয়ে ফিরে আসবো। তোমরা দেখতে থাকো এবং ভালো করে পড়াশোনা করে যাও, এটাই তোমাদের কাজ। ঠিক আছে, তোমাদের এটা কাজ, আমার যেটা কাজ আমি করে দিচ্ছি। তোমাদের কাজ ভালো করে পড়াশোনা করা, মন দিয়ে পড়াশোনা করো, তাহলেই দেখবে ভালো হবে। টাইম পাচ্ছ, টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করো। অনেক ভালোভাবে পড়ে নেওয়ার কিন্তু এখন সময়, যেহেতু তোমাদের এখন স্কুল টাইমটা, যেহেতু স্কুলটা শুরু হয়নি, স্কুল শুরু হওয়ার আগে সিলেবাস যতটা পারবে এগিয়ে রাখার চেষ্টা করো, তোমাদেরই ভালো হবে। ভালো করে পড়াশোনা করো। এই বলে আজকে কমপ্লিট করলাম বা শেষ করলাম।